এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত জানাই। তোমরা অনেকেই থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিও কি হতে চলেছে। অনেকে আশা করে আছো যে হয়তো প্র্যাকটিস সেট পরবর্তীতে আসতে চলেছে, কিন্তু তোমাদের অনেকের অনুরোধে আজকে যে ভিডিওটা আনছি খুব শর্ট ভিডিও, খুব বেশি বড় ভিডিও হবে না। তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। যারা যারা কেপি কনস্টেবল পরীক্ষা দিতে চলেছ আপকামিং 21শে ডিসেম্বর 2025 তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। অবশ্যই তোমরা বাকিরাও দেখবে। ভিডিওটা কেন আনছি না, পরীক্ষার আর মাত্র 2 থেকে 3 দিন বাকি আছে। তো যে ভুলগুলো তোমরা করো সাধারণত পরীক্ষার আগে বা পরীক্ষার হলে, কোন কোন ভুলগুলো তোমরা করবে না, লাস্ট মিনিট সাজেশন হিসাবে কোনটাকে বেছে নেবে, কোনগুলোকে অ্যাভয়েড করবে, সেটা জানা খুব গুরুত্বপূর্ণ। আর তার সাথে সবার শেষে বলবো যে সেফ স্কোর কত হতে পারে। ক্লিয়ার? তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, অনেকেই উপকৃত হবে, এটা কথা দিলাম। ক্লিয়ার? চলো। কলকাতা পুলিশ যে কনস্টেবলের প্রিলিমিনারি 21শে ডিসেম্বর হতে চলেছে, ডেট সম্পর্কে সবাই অবগত। যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো তারা তো খুব মন দিয়ে পড়াশোনা করছো, এটা তো বলার অপেক্ষা রাখে না। যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছ তাদের কাছে এটা একটা শিক্ষণীয় বিষয়, কারণ নেক্সট টাইম তোমাদের, এবারে তোমরা সফল হতে পারো, আবার নেক্সট টাইম তোমরা যখন অন্যান্য পরীক্ষায় বসবে তাতে সফলতা তোমাদের ছিনিয়ে আনতে হবে, তাই তো? তো এই সফলতা পেতে গেলে না, একটা পরীক্ষার্থীকে কী কী করা উচিত আর কী কী করা উচিত নয় এটা জানাটা খুব গুরুত্বপূর্ণ, জরুরি। ক্লিয়ার? তো কী কী করা উচিত পরীক্ষার এই 2 থেকে 3 দিন বাকি আছে সেই সময় আর পরীক্ষার হলে। ক্লিয়ার? এই বিষয়ে দেখো আমরা তোমাদের কিছু সাজেশান এনেছি তোমাদের ভালোর জন্য। আর একটা বিষয় দেখো, 2026 সাল আসতে চলেছে এবং পিআরবি বোর্ড যে দ্রুত গতিতে রিক্রুটমেন্ট করছে, তাতে কি তোমাদের মনে হয় এইসব পুলিশের রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং তোমরা 2026-এর হয়তো প্রথমার্ধেই তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে? এর থেকে খুশির খবর বাড়িতে আর কি হতে পারে, তাই না? তো চলো, যারা সমস্ত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলি যে কি করা উচিত আর কি করা উচিত নয় এই কটা দিনে। তো প্রথম আমাদের যে পয়েন্ট, আগে বলবো যে কি করা উচিত। কি করা উচিত এটাকে প্রথম বলবো। দেখো কি করা উচিত, কিছু পয়েন্ট আমি বলে দিই, তোমরা সেগুলো একটু ভালো করে দেখে নাও। যেমন প্রথম কথা যেটা, ফাইনাল রিভিশন। আর মাত্র 2 দিন থেকে 3 দিন বাকি আছে। এই সময় তো তুমি কোনো নতুন চ্যাপ্টার পড়ে তার পুরো অর্থ উদ্ধার করা তোমার পক্ষে খুব মুশকিল, বা সেটাকে প্রিপেয়ার করাও খুব মুশকিল, মনে রাখা খুব মুশকিল। সেই জন্য তোমার প্রথম কাজ কি? ফাইনাল রিভিশন। ফাইনাল রিভিশন কোনগুলো না, এতদিন তুমি যা পড়াশোনা করেছো অলরেডি, তোমরা অনেকেই এর আগে বেঙ্গল পুলিশ কিছুদিন আগে হলো দিয়েছো, এসআই পরীক্ষা হলো তোমরা দিয়েছো, সেগুলো থেকে তোমরা একটা শিক্ষা পেয়ে গেছো। তো সেই হিসাবে ফাইনাল রিভিশন করাটা খুব জরুরি। এই 2 থেকে 3 দিনে তুমি যা যা পড়েছো তার এক ঝলক একবার চোখ বুলিয়ে নাও, তোমার নোটপত্র যা আছে তা একবার চোখ বুলিয়ে নাও। এবার এই ফাইনাল রিভিশনের বিষয়ে দেখো, মেনলি তোমরা জানো যে এই পরীক্ষায় জিকে থাকবে, ম্যাথ থাকবে, আর কি থাকবে? রিজনিং থাকবে। 100 মার্কসের পরীক্ষা, এটা জানো, তবু একবার বলে দিই। জিকেতে আছে 40 মার্কস, ম্যাথে আছে 30 অ্যান্ড রিজনিংয়ে আছে 30 মার্কস। তো 40, 30, 30, ক্লিয়ার? 100 মার্কস হয়ে গেছে। এবার দেখো জিকের মধ্যে তো তার কোনো সিলেবাসের কোনো সীমারেখা নেই, সিলেবাস বহুত সিলেবাস, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এইসব আছে। এবার 1 দিন 2 দিন 3 দিনে তো এইসব হয় না। তোমরা যা প্রিপারেশান নিয়েছো তো সেই হিসাবে তুমি অনলাইনের যেগুলো পড়েছো, যেখানটা মনে হচ্ছে তোমার হালকা দেখলে হয়ে যাবে, তো সেই জায়গাটা কভার করো, সেই ইম্পর্টেন্ট পোর্শনগুলো কভার করো। সেটা হিস্ট্রি হতে পারে, সেটা জিওগ্রাফি হতে পারে, পলিটি হতে পারে, আদার্স কোনো কিছু হতে পারে। তা সেই অংশটা জিকের সেই পোর্শনটা একবার দেখে নাও, এবং স্ট্যাটিক জিকের যে পোর্শনটা সেটাও একবার পারলে নোটপত্রগুলো দেখে নাও। এটা তোমার ফাইনাল 2 দিনের কাজ। আচ্ছা, এবার দেখো যদি আমি চলে আসি দেখো ম্যাথের ক্ষেত্রে, যদি আমি ম্যাথের ক্ষেত্রে বলি, ম্যাথের ক্ষেত্রে দেখো, এই ম্যাথের ক্ষেত্রে যদি দেখো, ম্যাথে আছে 40। তো 40 মার্কসের ম্যাথ এবং রিজনিং, 40 মার্কসের না, 30 মার্কসের ম্যাথ এবং রিজনিং হচ্ছে 30 মার্কসের। ক্লিয়ার? তো ম্যাথ এবং রিজনিং এটাও ইম্পর্টেন্ট, সেটা আমরা সেকেন্ড পয়েন্টে রেখেছি। তো ফাইনাল রিভিশন মেনলি জিকের উপর যদি ফাইনাল রিভিশন বলো, তাহলে যা পড়েছো তার ওয়ান লাইনার জাস্ট একবার চোখ বুলিয়ে নাও, বেশি সময় তোমাদের কাছে নেই। সেকেন্ড পয়েন্টে আসি। সেকেন্ড পয়েন্টে যদি দেখো, সেকেন্ড পয়েন্টে দেখো অঙ্কের সূত্র। সেকেন্ড পয়েন্টে দেখো, দেখতে পাচ্ছ অঙ্কের সূত্র। আচ্ছা দেখো, ম্যাথে যে সূত্র রিলেটেড যেগুলো, যেমন ধরো পরিমিতি, ত্রিকোণমিতির যে বিভিন্ন সাইন, কস,
ট্যান এদের যে মান মুখস্থ রাখা সেইটা একবার রিভিশন করে নাও। আর বাকি যে যে অঙ্কগুলো তোমাদের মনে হয়েছে খুব ভালো লেভেলের সেই অঙ্কগুলোকে একবার দেখে নাও, কারণ জাস্ট আগে যে পরীক্ষাটা হলো বেঙ্গল পুলিশ কনস্টেবল, তো সেখানে দেখেছো ম্যাথের যে লেভেলটা যথেষ্ট মডারেট টু হাই ছিল। তো সেই হিসাবে ম্যাথে তোমরা এই কদিনে যা প্রিপারেশন করতে পেরেছো বেঙ্গল পুলিশের পরের যে টাইমটা, যারা যারা একটু হাই প্রিপারেশন নিচ্ছ, তো তাদের ক্ষেত্রে সেইগুলোকে একটু চোখ বুলিয়ে নাও, কারণ ম্যাথের সূত্র যদি না মনে পড়ে পরীক্ষার হলে তুমি কোনোভাবেই একটা ম্যাথ নামাতে পারবে না, বিশেষ করে সূত্র নির্ভর যে ম্যাথগুলো। আশা করি বুঝতে পারছো। তো ম্যাথের যা সূত্র আছে সেইগুলোকে একবার চোখ বুলিয়ে নাও, একবার চোখ বুলিয়ে নিলে তোমার একবারে মাথায় অটোমেটিক্যালি সেটা ফিট হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট চলে আসো পরের জিনিসে। পরের কি করবে তোমরা? পরের যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিশেষ করে সিরিয়াস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। কীরকম ইম্পর্টেন্ট? দেখো মকের যে প্রশ্ন, মক টেস্ট তোমরা অলরেডি যারা সিরিয়াস ক্যান্ডিডেট তোমরা মক টেস্ট দাও, তো সেই মকের যে প্রশ্ন, সেই মকের প্রশ্নকে রিভিশন করা। ধরো তোমরা এতদিনের যা মক টেস্ট দিয়েছো, বিগত 1 মাস 2 মাস 3 মাস ধরে যা মক টেস্ট দিয়েছ, সেই মক টেস্টের প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো পারলে একবার রিভিশন করো। অবসর সময়ে রিভিশন করো, কোনো অসুবিধা নেই, অবসর সময়ে রিভিশন করো। তাতে কি হবে না, ধরো 2 মাস আগে যে মক টেস্টটা তুমি দিয়েছিলে তার উত্তরটা তোমার হয়তো এখন মনে পড়ছে না, বা প্রশ্নটাই মনে পড়ছে না, তুমি একবার যেই চোখের সামনে দেখলে তো এটা একটা তোমার নতুন করে মাথায় ফিট হয়ে গেল। ক্লিয়ার? তো মকের যা প্রশ্ন আছে সেই মকের প্রশ্ন সেগুলো পারলে একবার রিভিশন দাও, এই 2 দিন বা 3 দিন, এই 2 থেকে 3 দিনের মধ্যে সেটা একবার রিভিশন দাও। তোমার ফোনেই থাকে, তুমি ফোনে মক টেস্ট দাও, অফলাইন মক টেস্ট দাও, যেখানেই দাও, তো মকের কোশ্চেনগুলো একবার রিভিশন করে দাও, সেটা তোমার কাছে অবশ্যই ফ্রুটফুল হবে। নেক্সট 4 নম্বর পয়েন্ট কি করা উচিত? মাথা ঠান্ডা রাখা উচিত, প্রশ্ন রিভিশন। ক্লিয়ার? আচ্ছা, পরীক্ষার 2 দিন আগে প্রত্যেকের মধ্যে একটা টেনশন কাজ করে, অবশ্যই কাজ করবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই টেনশনকে যতটা তুমি মিনিমাইজ রাখতে পারবে, তুমি পরীক্ষার হলে তোমার যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি কিন্তু ততটাই প্রোগ্রেসিভ হবে, তাই না? তো মাথা ঠান্ডা রাখা অর্থাৎ শান্ত রাখা নিজেকে, সেটা খুব জরুরি। 2-3 দিন ধরে তুমি সেইটা কমসে কম মেনটেন করো। কোনো রকম উল্টো পাল্টা কোনো জিনিসের মধ্যে নিজেকে এনগেজ করবে না, নিজেকে যতটা পারো মাথাটা ঠান্ডা রাখো। কারণ যে 1 ঘন্টার খেলাটা হবে, অর্থাৎ 1 ঘন্টার পরীক্ষা, তোমরা জানো যে 1 ঘন্টার খেলাটা হবে পরীক্ষার কেন্দ্রে, সেখানে কিন্তু পুরোটাই তোমার মেন্টাল এবিলিটি অর্থাৎ মাথা অর্থাৎ দিমাগ তোমার কত তাড়াতাড়ি কাজ করে সেটা নির্ভর করবে। আর সেটা যদি দিমাগ যদি তোমার শান্ত না থাকে, তুমি পরীক্ষার হলে তোমার প্রিপারেশন থাকা সত্ত্বেও পরীক্ষা খারাপ হতে পারে, হবেই বলছি না, হতেও পারে। তো সেই জন্য প্রথম শর্ত যেটা, মাথা ঠান্ডা রাখা, এটা। তারপরে দেখো প্রশ্ন রিভিউ। এখন এই প্রশ্ন রিভিউ বলতে কি? দেখো পরীক্ষার হলে তুমি গেছো, ঠিক আছে, সব কিছু মেনটেন তুমি করছো, পরীক্ষার হলে তুমি গেছো, তো মেনটেন করে তুমি পরীক্ষা দিতে গেছো। 1 ঘন্টা টাইম তোমার, 1 ঘন্টা টাইম। তো সেই 1 ঘন্টা টাইমের মধ্যে তোমাকে 100টা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হবে, 100টা কোয়েশ্চেন। ক্লিয়ার? তো 100টা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হবে। কোশ্চেনের তুলনায় তোমার কিন্তু টাইম যথেষ্ট কম, সবাই জানো সেটা। তো প্রশ্ন রিভিশন বলতে কি বোঝো? না তোমরা এতদিন যে মক টেস্ট দিয়েছো না, সেখানে নিশ্চয়ই টাইম ম্যানেজমেন্ট করেই তোমরা মক টেস্ট দাও। তো সেই টাইম ম্যানেজমেন্ট এবার আর একবার তোমাকে পরীক্ষার হলে সেটা মেনটেন করতে হবে। তো 100 নম্বরের কোয়েশ্চেন তোমরা চেষ্টা করবে কমসে কম 10 মিনিট টাইম বাঁচাতে, 7 থেকে 10 মিনিট টাইম বাঁচাতে। কারণ কি বলো তো? ধরো প্রথম থেকে তুমি ম্যাথ রিজনিং সব কিছু পড়ে যাচ্ছ, 10 মিনিট যদি তুমি বাঁচাতে পারো, এমনও হতে পারে যে 2-4টে অঙ্ক তোমার ক্যালকুলেশন হয়তো মেলেনি, সেটা হতে পারে তোমার প্রবলেম, কোনো ছোটোখাটো কোনো টেকনিক্যাল প্রবলেম হতে পারে, যোগ ভাগ গুণ বিয়োগে কিছু প্রবলেম হয়ে গেছে, সেই সময় তুমি মেলাতে পারোনি, মার্ক করে চলে এসেছো। ক্লিয়ার? কিন্তু তুমি যদি 10 মিনিট শেষে বা 7 মিনিট শেষে বাঁচাতে পারো এবং শেষে তুমি দেখে নিলে যে আমি প্রশ্ন অনুযায়ী কতগুলো অ্যাটেম্প করেছি, তোমার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান চলে এলো। সেই স্যাটিসফ্যাকশান থেকে তুমি যখন লাস্ট 7 মিনিটে ওই সেই পিছনে ফেলে আসা কোয়েশ্চেনগুলোর দিকে লক্ষ্য রাখবে না, তখন দেখবে তোমার মনের মধ্যে কনফিডেন্স একটা আলাদা লেভেলের বুস্ট আপ হবে, তো সেই বুস্ট আপ বা সেই জায়গা থেকে তোমাকে সেই প্রশ্নগুলোকে তুমি একবার ট্রাই করো। কথা দিচ্ছি কোশ্চেনগুলো হয়ে যাবে, সেই জন্য প্রশ্ন রিভিশন করাটা খুব জরুরি। এমন নয় কোনো একটা প্রশ্নের পিছনে তুমি বহুক্ষণ সময় দিতে শেষের 10-15টা কোয়েশ্চেন বা 5টা কোয়েশ্চেন তুমি দেখতে পেলে না, এই ভুলটা তো করা উচিত না। যদি আমি বলে দিয়েছি এখানে কি করা উচিত না, সেটাও আমি বলবো। তো প্রশ্ন রিভিশন মাস্ট, 5 থেকে 7 মিনিট বাঁচিয়ে প্রশ্ন রিভিশন দেখে নাও। কোন কোন প্রশ্নের ভুল করে দাগ দিতে ভুলে গেছো সেইগুলো দেখে নাও, কারণ একটা মার্কস না ক্যারি করে তোমার লাইফ করার জন্য। তো সেই জন্য প্রশ্ন রিভিশন অবশ্যই মাস্ট, প্রশ্ন রিভিশন অবশ্যই করবে। 100টা কোশ্চেন ফার্স্ট অফ অল তুমি দেখে নেবে, সেখান থেকে 7
মিনিট টাইম তোমাকে সেভ করতে হবে, মিনিমাম 7 মিনিট টাইম সেভ করতে হবে, করে একবার প্রশ্নটা প্রথম থেকে শেষ অবধি রিভিশন করবে। আশা করি বোঝাতে পারলাম কতখানি প্রয়োজনীয়তা আছে এই পয়েন্টটার। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি পরে দেখো গুজব এড়িয়ে চলা। হ্যাঁ, এটা তো একটা বিশাল জিনিস। আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে বাস করি, তো সোশ্যাল মিডিয়ার যুগে বাস করার দরুন এই গুজব এড়িয়ে চলা এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট। আর একটা বলেছিলাম মাথা ঠান্ডা রাখা। এই যে গুজব বলতে কি, তখন সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বা তোমার আশপাশে যারা আছে, কি গুজব, এত কাট অফ হতে পারে, বা এই চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে, আগের পরীক্ষায় এত কঠিন হয়েছে, এই পরীক্ষাটা এই লেভেলের কঠিন হবে। এই যে নানান রকমের গুজব, নানান রকমের কথাবার্তা শুনতে পাও, সেইগুলো থেকে তোমাকে এড়িয়ে চলতে হবে। তুমি ভালো করে ভেবে রাখো তোমার যে প্রিপারেশান আছে না, সেই প্রিপারেশান লেভেলটা কতখানি আছে, কতখানি পর্যন্ত তুমি মক টেস্টে নাম্বার তুলতে পারো, সেই ততটুকুই বা তার থেকে একটু বেশি তোমাকে পরীক্ষার হলে তোমার দিতে হবে লেভেলটা। ক্লিয়ার? তো গুজব এড়িয়ে চলতে, সেক্ষেত্রে গুজব তোমাকে এড়িয়ে চলতে হবে। তুমি তোমার ওপর মানে তোমার ওপর তুমি আত্মবিশ্বাস রাখো, আত্মবিশ্বাস রেখে তুমি পরীক্ষার হলে যাও, এবং পরীক্ষার হলে গিয়ে তুমি পরীক্ষার নিজের সেরাটা দিয়ে আসো, তাহলেই হবে। তাহলে কি কি করা উচিত, এই পয়েন্টগুলো আশা করি তোমাদের বোঝাতে পারলাম, এবং তোমরা যদি ফলো করো না, তাহলে উপকৃত হবে, এটা 100%। আমি তো বলতে পারি 100% এটা তোমরা হবে। এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এইগুলো তো করা উচিত স্যার, আমরা বুঝতে পারলাম যে স্যার এইগুলো করা উচিত, সবই ঠিক আছে, কিন্তু তাও হয় কি অনেক সময় মেনটেন করতে পারি না, গুজবে কান দিয়ে দিই, এ একটা কথা বলছে, ও একটা কথা বলছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, হয় এটা, আমরা হিউম্যান সবাই, তো সেক্ষেত্রে হয় এটা, কিন্তু তোমাকে তোমার মধ্যে কন্ট্রোল পাওয়ার বাড়াতে হবে, এটা ব্যাপার। আচ্ছা, এবার কি কি করা উচিত না, এটাও তো জানা উচিত যে কি কি করা উচিত না। কি কি করা উচিত নয়, তার মধ্যে প্রথম পয়েন্টটাই দেখো, তাড়াহুড়ো করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো। অনেকে থাকে যে পরীক্ষা কেন্দ্রের একটা নির্দিষ্ট টাইম থাকে, যে এই টাইম পর্যন্ত সবাইকে ভেতরে পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢোকানো হবে, তারপর গেট বন্ধ হয়ে যাবে, জানো এটা সবাই। অনেকে থাকে কি না, একটু লেট করে বাড়িতে বেরোয়, বা হতে পারে বাস, ট্রাম, ট্রেনে দেরি হয়ে গেল, তো তাতে কি হয়, যারা সিরিয়াস ক্যান্ডিডেট স্পেশালি, তারা হয় তাড়াহুড়ো করে পরীক্ষার হলে পৌঁছায়, পরীক্ষা কেন্দ্রের গেটে পৌঁছায়। অনেক সময় যারা গেটকিপার থাকে তাদের সঙ্গে তাদের বচসাও শুরু হয়, টাইম হয়তো পেরিয়ে গেছে, বচসা শুরু হয়। তো এই যে একটা মুহূর্তের তোমার সেই দিনের টেনশন, যেখানে তুমি তোমার 100% দিতে এসেছো, মেন্টাল কাম অর্থাৎ শান্ত মনকে বজায় রেখে তুমি একটা কাজ করতে এসেছো, তোমার জীবনের একটা মানে কি বলবো, জীবনের যে আশা, জীবনের যে তোমার একটা টার্গেট, সেটা পূরণ করতে এসেছো, সেই দিনে হয়ে গেছে কি টাইম ম্যানেজমেন্টে তুমি গোলমাল করে ফেলেছো। তাহলে ভাবো, এবার তাড়াহুড়ো করে পৌঁছাতে গিয়ে তুমি পৌঁছালে, এবং পৌঁছানোর পর এক্সাম হলে এক্সাম পেপার দেওয়া হলো, সেইখানে ওই তাড়াহুড়োর বসের জন্য, টেনশনের জন্য তার এফেক্ট, নেগেটিভ এফেক্ট, অবভিয়াসলি নেগেটিভ এফেক্ট। তো নেগেটিভ এফেক্ট কিন্তু তোমার পরীক্ষায় পড়ার যথেষ্ট চান্স রয়েছে, যথেষ্ট চান্স রয়েছে। তো সেই জন্য উচিত কি, সময় নিয়ে বেরো, 2 ঘন্টা 1 ঘন্টা আগে পৌঁছে যাও পরীক্ষা কেন্দ্রে, কোনো চাপ নেই, কিন্তু কখনোই তাড়াহুড়ো করে পৌঁছানো যাবে না। আগে থেকে বাড়ি থেকে রেডি হয়ে নাও, টাইম নিয়ে রেডি হয়ে নাও, রেডি হয়ে নিয়ে ওখানে 1 ঘন্টা গিয়ে ওয়েট করো, তাতে তোমার মন শান্ত থাকবে, পরীক্ষা ভালো হবে। আশা করি বোঝাতে পারলাম। তো তাড়াহুড়ো করে পৌঁছানো নয়, এটা একদমই করা উচিত নয়। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর পয়েন্টে যদি আসি, দেখো ওএমআর সিট ভুল। হ্যাঁ, ওএমআর সিট ভুল। অনেক পরীক্ষার্থী, বিশেষ করে যারা নতুন পরীক্ষার্থী, যারা অভিজ্ঞ তারাও যে ভুল করে না বলবো না, যারা নতুন পরীক্ষার্থী হয় না, তারা ওএমআর সিটে ওই যে রোল নাম্বার, বুকলেট নাম্বার, এগুলো যে লিখতে হয়, এক্ষেত্রে তারা ভুল করে ফেলে। তো তোমাদের কাছে অবশ্যই অনুরোধ করব, তোমরা ওএমআর সিট যেন কোনো মতে ভুল করো না, কারণ ওএমআর সিট অলরেডি পরীক্ষা শুরুর 10 থেকে 15 মিনিট আগে দিয়ে দেওয়া হবে, টাইম দেওয়া হবে। তোমরা যদি কিছু না বুঝতে পারো ওএমআর সিটে কোথায় কি আমি দাগ দেবো, কোথাটায় গোল, কোন জায়গার গোলটা আমি ফিল আপ করবো, তো সেইটা তোমরা পরীক্ষা কেন্দ্রে থাকা যে পরীক্ষক বা টিচার আছেন, তাকে অবশ্যই তার সঙ্গে কনসাল্ট করে নাও, তাকে জিজ্ঞেস করে নাও যে স্যার আমি কি করব, এটাতে আমি কি লিখবো। যদি কোনো রকম তোমার ডাউট থাকে, তুমি অবশ্যই সেটা জিজ্ঞেস করে নাও, কিন্তু কোনো রকম ভুল দাগ দেবে না, বা ভুল জায়গায় কোনো রোল নাম্বার, নিজের নাম এইসব লিখবে না, তাহলে কিন্তু ওখানেই তোমার পরীক্ষার যে ওএমআর সিট ক্যান্সেল হয়ে গেল, তার মানে তোমার ইভ্যালুয়েট হবে না, তার মানে তোমার কোনো এতদিন যে তোমার পরিশ্রম, সেই পরিশ্রমের কোনো আর ভ্যালু রইল না। ক্লিয়ার? তো সেই জন্য এই পয়েন্টটা একদমই করে যাবে না যে ওএমআর সিটে ভুল। ঠিক আছে, এই ওএমআর সিটের ভুল কীভাবে হতে পারে, এর সঙ্গে কানেকশান হতে পারে। দেখো, তাড়াহুড়ো করে তুমি যদি ওএমআর সিট তাড়াহুড়ো যদি করে তুমি পৌঁছাও, তাহলে তোমার মেন্টাল কন্ডিশন ঠিক নেই, তুমি ওএমআর সিটে ভুল করতে পারো, একটার সঙ্গে একটা লিঙ্ক আপ আছে। তো এই ভুলটা করা যাবে না, তাহলে কিন্তু তোমার এতদিনের পরিশ্রম পুরোটাই একবারে জলে চলে গেল। আচ্ছা, নেক্সট 3 নম্বরে আমরা চলে আসি। 3 নম্বর,
তিন নম্বরে যদি আসি, দেখো 3 নম্বর কি পাই। 3 নম্বরে দেখো অ্যাডমিট এবং আইডি ভুলে যাওয়া। একদম অ্যাডমিট এবং আইডি, যেদিন পরীক্ষা সেদিন সকালবেলা তুমি অ্যাডমিট খুঁজছো, তোমার ফটো নিয়ে যেতে হয়, ফটো খুঁজছো, এরকমটা করবে না। পরীক্ষার আগের রাতে অ্যাডমিট এবং আইডি, তোমার যে আইডি কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড যা আছে, সেই আইডিগুলো তুমি সুন্দরভাবে তোমার ব্যাগে গুছিয়ে নিও। কোনোভাবেই কিন্তু এই দুটো মিস করা যাবে না, অ্যাডমিট এবং আইডি। তাহলে কিন্তু সেখানে গিয়ে তোমাকে অনেক বেশি পস্তাতে হবে, পরীক্ষা তুমি নাও দিতে পারো হয়তো। ঠিক আছে, তো সেই হিসাবে এই দুটো খুব ইম্পর্টেন্ট, অ্যাডমিট কার্ড এবং আইডি নিয়ে যাওয়া খুব ইম্পর্টেন্ট। এই ভুলটা করো না, এটা ভুলে যাওয়া, এই ভুলটা করবে না, সবাইকে বলছি এটা। নেক্সট, পরের পয়েন্ট, কি করা উচিত না, কঠিন প্রশ্নে বেশি সময়। একদম ধরো কোয়েশ্চেন পেপার কেমন হবে, টাফ হবে না ইজি হবে, আগের পেপারটা থেকে বেঙ্গল পুলিশের যা পরীক্ষা দিয়েছো সেই পেপার অনুযায়ী তোমরা দেখেছো, তোমরা যদি কেউ আশা করে থাকতে যে কোশ্চেন পেপার সোজাই হবে, সেটাও বলা যাবে না। আবার কোশ্চেন পেপার খুব টাফ হবে, এটাও বলা যাবে না। সেটা নির্ভর করবে কোথায়, সেটা কোথায় ডিসিশন হবে, পুরোপুরি ডিসিশন হবে পরীক্ষা কেন্দ্রে। পুরোপুরি কোথায় হবে, পরীক্ষা কেন্দ্রে, পরীক্ষার হলে, মানে পরীক্ষা কেন্দ্রে, পরীক্ষা কেন্দ্রে, তাই তো, পরীক্ষা কেন্দ্রে। ঠিক আছে, এখন পরীক্ষা কেন্দ্রে বা পরীক্ষার হলে তুমি পৌঁছেছো, কোশ্চেন কেমন হবে সেটা তুমি কি করে বুঝছো, কোশ্চেন পেলে। কোশ্চেন পাওয়ার পর জেনারেলি কি হয়, 2-3 মিনিট আগে যদি কোশ্চেন দিয়ে দেয় তাহলে কি হয়, তোমরা সেই উল্টে পাল্টে দেখো একটু, কারণ সিলটা কাটতে হয়, একটা বেল বাজার পর, ঘন্টা বাজার পর সিল কাটতে হয়। তো তুমি উল্টে পাল্টে যখন দেখো, অনেকেই দেখো, যদিও ওনারা বারণ করেন যে এটা করবে না, তোমরা সিল কাটার পরে দেখবে। যাই হোক, বেল বাজার পর তোমরা যখন কোয়েশ্চেন পেপারটা দেখবে, সঙ্গে সঙ্গে 1 নম্বর কোয়েশ্চেনটা তোমার কমন করতে লেগে যাবে না। তুমি কি করবে, আগে 1 মিনিট কি 2 মিনিট, 1 থেকে 100 পর্যন্ত কোশ্চেনটা একবার স্ক্যান করে নাও। যে স্ক্যান করে নেওয়ার ফলে কি হবে, 2 মিনিট লাগবে, 1 মিনিট লাগবে, কিন্তু স্ক্যান করে নেওয়ার ফলে কি হবে, তোমার যে কোয়েশ্চেন পেপারটার লেভেল কেমন এসেছে, যারা মক টেস্ট দিয়েছো প্রচুর, তাদের কাছে এটা খুব পরিচিত বিষয়। তোমরা বুঝে যাবে যে কোয়েশ্চেন পেপারের লেভেল কেমন এসেছে, মডারেট, ইজি নাকি আর একটু কঠিন, টাফ। ঠিক আছে, তো সেই হিসাবে তুমি কিন্তু করতে শুরু করবে, কোয়েশ্চেনে সলভ করতে শুরু করবে। কারণ প্রথম কোশ্চেন তুমি করতে লেগে গেলে, দেখা গেল 3-4টে কোশ্চেন, 5টা কোশ্চেনের পরে তোমার কঠিন লাগবে, 2-4টে কোশ্চেন তুমি অনেকটা কি হবে, ঘাবড়ে যাবে। কিন্তু তুমি যদি প্রথম থেকে 85টা কোশ্চেন একবার দেখে নাও, এবং দেখে নিয়ে স্ক্যান করে একবার দেখে নাও যে মোটামুটি এটা আমার আয়ত্তের মধ্যে আছে, তাহলে তুমি দিশাহারা হবে না। তুমি একটা মোটিভেশন নিয়ে নিজেকে বুস্ট আপ করে তুমি প্রথম কোয়েশ্চেন থেকে শুরু করবে। ক্লিয়ার? এটা একটা প্লাস পয়েন্ট বলতে পারো। আরেকটা কি না, কোনো কোয়েশ্চেন কঠিন এসেছে, পরীক্ষায় কঠিন কোয়েশ্চেন আসতেই পারে, তোমার কাছে কঠিন, অন্যের কাছে কঠিন নাও হতে পারে, কিন্তু সেই কঠিন কোয়েশ্চেনটার পিছনে তুমি বেশি সময় লাগাবে না। কেমন, যেমন ধরো কোয়েশ্চেনটা সলভ হচ্ছে না কোনো মতেই, কোনো ম্যাথ বা রিজনিং, তুমি সেটার পিছনে 4 মিনিট 5 মিনিট লাগিয়ে দিলে। কেন তুমি লাগালে 4 মিনিট 5 মিনিট তুমি লাগিয়ে দিলে, তুমি সেখানে নাম্বার কত পাবে, তুমি যদি সেটা সলভ করে ফেলো, ধরে না তুমি 5 মিনিট সময় নষ্ট করলে, তো 5 মিনিট সময়ের মধ্যে তুমি ওটা সলভ করে ফেলো না, তাহলেও তুমি নাম্বার পাবে কত, +1ই পাবে তো না। 5 মিনিটের জন্য তো +5 হবে না, যে তুমি টাইম দিয়েছো, +5 তো হবে না। তো সোজা সাজেশন এটা, কোনো একটা প্রশ্ন তোমার কঠিন লাগবে, একবার ট্রাই করলে হচ্ছে না, সেকেন্ডবার আরেকটু ট্রাই করলে হলো না, ওকে ডাইরেক্টলি মার্ক করে বেরিয়ে যাও। কারণ তোমার 1 ঘন্টা টাইম, 100টা কোয়েশ্চেন দেখতে হবে, তাই না? তো ওকে মার্ক করে বেরিয়ে যাও, ওর পিছনে সময় নষ্ট করো না। কারণ কঠিন প্রশ্নে তুমি যদি সময় নষ্ট করো, তাহলে দেখা যাবে লাস্টের দিকে এমন ইজি কিছু ম্যাথ, রিজনিং বা জিকে রয়েছে যেটা তুমি হয়তো মিস করে গেছো, কারণ এর পিছনে তুমি 5 থেকে 7 মিনিট সময় নষ্ট করেছো। তো সাজেশন এটাই যে কঠিন প্রশ্নে তুমি বেশি সময় নষ্ট করবে না, সেটাকে মার্ক করো, মার্ক করে বেরিয়ে যাও, পরবর্তী সময় সেটা এসে দেখো বা সলভ করো, তাহলে কিন্তু হয়ে যাওয়ার যথেষ্ট চান্স রয়েছে বলে আমার মনে হয়। আচ্ছা, নেক্সট আমরা পরের পয়েন্টে আসি। পরের পয়েন্ট বলছে পরীক্ষার্থীদের সাথে পরামর্শ। হ্যাঁ, এটা তো আর কি বলবো, তুমি পরীক্ষা দিতে যাওয়ার দিন না অনেক বিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে তোমার আলাপ হবে, যারা বলবে এই প্রশ্ন এই আসবে, এই এখান থেকে কোশ্চেন আসবে, এনারা এই বলেছেন, ওনারা এই বলেছেন, এই সব কোশ্চেনে একদম কান দেবে না। পরীক্ষার্থীদের সঙ্গে কোনো রকম পরামর্শ নয়। তুমি যদি সিরিয়াস ক্যান্ডিডেট হও না, তুমি তোমার নিজের মধ্যে কনফিডেন্স রাখো, নিজে কনফিডেন্ট হয়ে পরীক্ষা দিও, পরীক্ষার্থীদের সঙ্গে কোনো পরামর্শ নয়। এমনকি পরীক্ষার হলে বসেও আমরা দেখেছি যে পরীক্ষার হলে বসেও ছেলেমেয়েরা নিজেদের মধ্যে গল্প করছে, কী ধরনের কোশ্চেন আসবে, কতগুলো, কে কোথায় পড়তো, কে কোথায় পড়াশোনা করে, কোন কোচিং থেকে পড়েছে, এইগুলো নিয়ে আলোচনা করে। এটা কিন্তু আলোচনা বা ডিসকাশনের জায়গা নয় পরীক্ষার হলটা, এটা মাথা ঠান্ডা রেখে শান্ত থাকার পরিবেশ সৃষ্টি করা দরকার নিজেদের। তো পরীক্ষার্থীদের সঙ্গে কোনো রকম আলোচনা করবে না, এই পয়েন্টটা তোমরা ফলো করো।
ক্লিয়ার? আচ্ছা, নেক্সট সোশ্যাল মিডিয়া। এইটা লাস্ট পয়েন্ট, কি করা উচিত নয়। লাস্ট যে 2 থেকে 3 দিন রয়েছে না, সেখানে সোশ্যাল মিডিয়া রিলস দেখা, অতিরিক্ত রাত জেগে সোশ্যাল মিডিয়া ঘাঁটা, রিলস দেখা, এগুলো থেকে একটু অ্যাভয়েড করো। কেন না? প্রয়োজনীয় ঘুমটা তোমার দরকার। তুমি সকালে বেরিয়ে যাবে, পরীক্ষা তোমার, তো তুমি সকালে বেরিয়ে যাবে, তার আগের রাতে তুমি যদি সোশ্যাল মিডিয়া বা তুমি আগের রাতে প্রচণ্ড পড়াশোনা করে রাত 2টোর সময় তুমি বিশ্রাম নেওয়ার জন্য যাচ্ছ, তো সেক্ষেত্রে তোমাকে 6টার সময় কি 7টার সময় উঠে আবার পরীক্ষা দিতে যেতে হবে। তো এরকম ভুলটা করো না। সোশ্যাল মিডিয়া রিলসটাকে অ্যাভয়েড করো এই সময়, বিশেষ করে এই 2 থেকে 3 দিন অ্যাভয়েড করো। অ্যাভয়েড করে পরীক্ষা দিয়ে আসো, তারপরে আবার দেখবে সোশ্যাল মিডিয়া স্ক্রল করবে, কোনো অসুবিধা নেই। বাট এই 2 থেকে 3 দিন না, সোশ্যাল মিডিয়া রিলস এগুলোকে একটু অ্যাভয়েড করে চলো। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমাদের, এইগুলো করা তোমার উচিত নয়। তাড়াহুড়ো করে পৌঁছানো, ওএমআর শিট ভুল, অ্যাডমিট আইডি ভুলে না নিয়ে যাওয়া, কঠিন প্রশ্নে বেশি সময় দেওয়া, পরীক্ষার্থীদের সাথে পরামর্শ, আর সোশ্যাল মিডিয়াকে অতিরিক্ত ব্যবহার, লাস্ট 2 দিনের জন্য বলছি বা লাস্ট 3 দিনের জন্য বলছি, এইগুলো তোমাদের একদমই করা উচিত নয়। এই কি করা উচিত আর কি করা উচিত নয়, এইগুলো যদি ফলো করো না, আর তুমি যদি ভালোভাবে প্রিপারেশান নিয়ে থাকো না, তুমি যদি পরীক্ষাটার বিষয়ে সিরিয়াস হও, তাহলে কিন্তু তোমার কলকাতা পুলিশ কনস্টেবলে একটা চাকরি পাক্কা হয়ে যাবে। তারপরেও বড় কথা, দেখো তোমাদের যেভাবে পিআরবি বোর্ড দ্রুত গতিতে রিক্রুটমেন্ট করছে, তোমার কি মনে হয় না যে আপকামিং 4 থেকে 5 মাসের মধ্যে আমি একটা সরকারি যে চাকরি নিজের জন্য সিকিওর করে ফেলি, আমার ফ্যামিলির জন্য সাপোর্ট দিই? অবশ্যই এটা খুব প্রয়োজন তোমাদের, বা এটা তোমরা জানো এটা কতটা প্রয়োজন তো তোমরা এই কি করা উচিত আর কি করা উচিত নয়, এই জিনিসটা যদি খুব ভালোভাবে ফলো করে নাও, আর এইগুলো একবার দেখে নাও, যদি ফলো করো, আমার মনে হয় তোমাদের সাকসেস তোমাদের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। ক্লিয়ার? আচ্ছা, সব শেষে যেটা বলেছিলাম সেটা হচ্ছে সেফ স্কোর স্যার কত হতে পারে। এত কিছু তো বললেন, সো স্যার সেফ স্কোর কত হতে পারে? তো সেফ স্কোর কত হতে পারে, দেখো এটা বলা কিন্তু কারো পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব না? না, দেখো কোশ্চেনের লেভেল টাফ হবে, মডারেট হবে না ইজি হবে, এটা কেউ জানে না। এটা তোমরাই একমাত্র প্রথম জানতে পারবে পরীক্ষার হলে কোশ্চেন পাওয়ার পর, তারপর আমরা জানতে পারবো। তো কোশ্চেন লেভেল অনুযায়ী সেফ স্কোর হয়। তো এইভাবে কোশ্চেন না দেখে সেফ স্কোর বলা তো এইভাবে সম্ভব নয় যে 50%, 60%, 70%, সেটা বলাটা একদমই সম্ভব না, আর আমি বলতেও চাই না। তোমরা পরীক্ষা দিয়ে আসো, পরীক্ষা দিয়ে আসার পর আমরা কোশ্চেন বিশ্লেষণ করবে, তখন একটা বলা যাবে যে অ্যাটেম্প্ট কত সেফ স্কোর হতে পারে, ভ্যাকেন্সি কত, তার উপর নির্ভর করবে সেফ স্কোর। তো এইভাবে আগে থেকে বলাটা প্রচণ্ড চাপ। তোমরা তোমাদের পরীক্ষার হলে জানবে যে একটা চাকরি যদি পাক্কা করতে হয় না, আমাকে আমার লেভেল বেস্ট লেভেলটা দিতে হবে। তো তোমরা এই দৃঢ় প্রতিজ্ঞতার সাথে তোমরা পরীক্ষা হলে যাও এবং গিয়ে তোমাদের লেভেল বেস্ট যেটা সেটা দিয়ে আসো, তাহলে কথা দিচ্ছি অবশ্যই তোমরা সফল হবে। এবং দেখো, সফলতার দোরগোড়ায় তোমরা দাঁড়িয়ে আর 3 থেকে 4 মাসের মধ্যে পিআরবি বোর্ড যেভাবে রিক্রুটমেন্ট চালাচ্ছে, তাতে যদি 4 মাসের মধ্যে তুমি রিক্রুট হয়ে যাও, একটা সরকারি চাকরি তোমার হাতে চলে আসে, এর থেকে খুশির খবর আর কি হতে পারে? প্রতি বছর দুর্গাপূজা, আলাদা পূজা তো আসে, কিন্তু প্রকৃত খুশি তো এতে আসবে, পরিবারের প্লাস তোমার, সেটা মেনটেন করো। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আর আমাদের এডুকেটাম চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ের ভিডিও আসছে। তোমরা আপকামিং আরও যে পরীক্ষা আছে, গ্রুপ সি, গ্রুপ ডি রাজ্য সরকারের, সেই সব পরীক্ষায় আমরা বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন রকম ভিডিও আনছি। তোমরা আমাদের চ্যানেলকে ফলো করতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, এবং পারলে একটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের একটা লাইক আমাদের কিন্তু মোটিভেশন দেয়। ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্ত রইল। ধন্যবাদ।